46তম বিসিএস প্রিলিমিনারি বাংলা ভাষা ও সাহিত্য প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান। 1 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? উত্তর হ্রস্ব উ। এই প্রশ্নটি 45তম বিসিএসে 43তম 38তম 35তম সহ এখান থেকে প্রশ্ন আসছে। তো এখানে 4টা অপশনের মধ্যে আমরা একটা এখানে ব্যাখ্যা সহ দেখি। 4টা অপশনের মধ্যে আ স্বরধ্বনির অবস্থান সর্বনিম্নে এবং এ স্বরধ্বনির অবস্থান হচ্ছে উচ্চ মধ্য অবস্থানে, হ্রস্ব উ স্বরধ্বনির অবস্থান সবার উপরে এবং ও স্বরধ্বনির অবস্থানও হচ্ছে উচ্চ মধ্য অবস্থানে। আমরা একটু ব্যাখ্যা দেখি। জিহ্বার অবস্থানের ভিত্তিতে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন এই ভাগগুলা করা হয় স্বরধ্বনির অবস্থান অনুযায়ী, অর্থাৎ জিহ্বার অবস্থান অনুযায়ী। সম্মুখ ওষ্ঠাধর প্রসৃত স্বরধ্বনি, কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত স্বরধ্বনি, পশ্চাৎ ওষ্ঠাধর গোলাকৃত স্বরধ্বনি এবং ঠোঁটের ফাঁক বা হা অনুযায়ী ধ্বনিগুলার কী অবস্থান। তাহলে বাংলা ভাষায় যে 7টা মৌলিক স্বরধ্বনি হ্রস্ব ই, এ, হ্রস্ব উ, ও, অ, আ, এই 7টা মৌলিক স্বরধ্বনি 7 রকমের অবস্থান আছে। হ্রস্ব ই এবং হ্রস্ব উ এই দুইটার স্বরধ্বনির অবস্থান হচ্ছে উচ্চ অবস্থানে থাকে, অর্থাৎ জিহ্বার উচ্চ অবস্থানে থাকে। যখন আমরা উচ্চারণ করি ই, উ এগুলা সবার উপরে থাকে এবং হ্রস্ব ইকে সম্মুখ ওষ্ঠাধর প্রসৃত স্বরধ্বনি বলা হয়। সম্মুখ অর্থাৎ ঠোঁটের জিহ্বার সামনের দিক থেকে উচ্চারিত হয়, আর হ্রস্ব উ জিহ্বার পেছনের দিক থেকে অর্থাৎ গোড়ার দিক দিয়ে উচ্চারিত হয় এবং যখন উচ্চারণ করা হয় তখন ওষ্ঠাধর গোলাকৃত হয়ে যায়, ওর মতো হয়ে যায়, গোল হয়ে যায়। এ স্বরধ্বনি এবং ও স্বরধ্বনি এ দুটাও উচ্চ মধ্য অবস্থানে উচ্চারিত হয়। এ, ও এবং এ স্বরধ্বনিকে সম্মুখ ওষ্ঠাধর প্রসৃত স্বরধ্বনি বলা হয়, ও স্বরধ্বনিকে পশ্চাৎ ওষ্ঠাধর গোলাকৃত স্বরধ্বনি বলা হয়। এ এবং অ এ দুটা স্বরধ্বনি নিম্ন মধ্য অবস্থানে উচ্চারিত হয় এবং আ এটা সবার নিচে উচ্চারিত হয়। আকে কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত স্বরধ্বনি বলা হয়। তাহলে সম্মুখ স্বরধ্বনি 3টা, ই, এ এবং এ, এগুলো হইতেছে ওষ্ঠাধর প্রসৃত স্বরধ্বনি। আবার আ হচ্ছে কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত স্বরধ্বনি, পশ্চাৎ জিহ্বার গোড়ার দিক থেকে উচ্চারিত হয় এবং উচ্চারণের সময় ঠোঁট গোল হয়ে যায়। উ, ও, অ এই 3টা পশ্চাৎ ওষ্ঠাধর গোলাকৃত স্বরধ্বনি। ঠোঁটের ফাঁক বা হা অনুযায়ী এই স্বরধ্বনিগুলোকে সংবৃত, অর্ধসংবৃত, অর্ধবিবৃত এবং বিবৃত এই 4 ভাগে ভাগ করা যায়। হ্রস্ব ই এবং হ্রস্ব উ এই দুটো স্বরধ্বনি সংবৃত, এ এবং ও এই দুটো স্বরধ্বনি অর্ধসংবৃত, অর্থাৎ ই এবং উ এই দুটো উচ্চারণের সময় একটু কম ফাঁক হয় ঠোঁট এবং হাটা একটু কম হয় বা হাটা একটু কম হয়। এ, ও অর্ধসংবৃত এটা একটু বেশি হয়, আগেরটার তুলনায় এটা হাটা বা ফাঁকটা একটু বেশি হয়। আর এ, অ এটা একটু বেশি হয়। হ্যাঁ, এটা বেশির চাইতে একটু কম কিন্তু অর্ধসংবৃতের চেয়ে একটু বেশি। এটার নাম হচ্ছে অর্ধবিবৃত। বিবৃত মানে কি হাঁটা একটু বেশি হওয়া, সংবৃত হওয়া মানে কি হাঁটা একটু বা ঠোঁটের ফাঁকটা একটু কম হওয়া। তাহলে এ এবং অ অর্ধবিবৃত। আ উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট বা হাঁটা একটু বেশি হয়, এজন্য এটা বিবৃত স্বরধ্বনি। আশা করি আপনারা সবাই এই 7টা মৌলিক স্বরধ্বনির অবস্থানের 4টা মুখস্থ করে নেবেন। এখান থেকে কিন্তু অনেকবার প্রশ্ন আসছে, 45-এ প্রশ্ন আসছে, 43-এ প্রশ্ন আসছে, 38তম বিসিএসে প্রশ্ন আসছে, 35তম বিসিএসে প্রশ্ন আসছে। অতএব সামনের বিসিএসগুলো তো প্রশ্ন তো আসবে, অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতেও প্রশ্ন আসবে। আমার ভিডিওটা একটু লং হবে, আপনারা ধৈর্য সহকারে দেখলে অনেক উপকৃত হবেন। 2 নম্বর প্রশ্ন, বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ কোনটি? অর্থাৎ
বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতি যেসব শব্দ ব্যবহার করতো সেসব শব্দকে আমরা কি শব্দ বলি? দেশি শব্দ বলি। ব্যাখ্যা: আর্য জাতি আসার আগে এদেশে দ্রাবিড়, কোল, মুন্ডা, সাঁওতাল ইত্যাদি অনার্য জাতির বসবাস ছিল। তাদের ভাষার কিছু কিছু শব্দ এখনও বাংলা ভাষায় প্রচলিত আছে। এসব অনার্য মূল শব্দকে দেশি শব্দ বলা হয়। তো দেশি শব্দের এখানে একটা অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর স্যারের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা বই থেকে আমি এই উদাহরণগুলো নিয়ে একটা ছন্দ আকারে সাজিয়েছি আপনাদের সুবিধার্থে দেশীয় শব্দগুলো মনে রাখার জন্য। যেমন আমি ডাগর ডাহা খুকা, একজন খুকা সে কেমন? ডাগর ডাহা খুকা। চোঙ্গার মতো চাপা টোপর, মানে চোঙ্গার মতো চাপা টোপর মাথায় দিয়ে ডেকির কাছে চুলা থেকে আলুর ঝোল আর 20টি ডাব পেট ভরে খেয়ে ময়লা ঝাঁটা দিয়ে কুলায় তুলে ডিঙার তোলা ঢেউ এর দিকে ডিল মারে। অর্থাৎ যখন ডিঙা বাওয়া হয়, নদীতে নৌকা বাওয়া হয়, তখন ওই নৌকার সাহায্যে যে ঢেউটা উঠে এই ঢেউয়ের দিকে কি করলো? ময়লাগুলা ঢিল মারলো। পরে ডিঙি করে অর্থাৎ নৌকায় করে গঞ্জের আড়ংয়ের উদ্দেশ্যে যায়। তাহলে এইভাবে যদি আপনি মনে রাখতে পারেন তাহলে এই দেশি শব্দগুলো আপনি অনায়াসে মনে রাখতে পারবেন। যেমন ডাগর একটা দেশি শব্দ, ডাহা খুকা, এই যে লাল চিহ্ন যেগুলো আছে সবগুলো হচ্ছে কি দেশি শব্দ। আপনারা একটু পড়ে নেবেন। 3 নম্বর প্রশ্ন, ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতাকে? উত্তর: মোহাম্মদ আব্দুল হাই। ব্যাখ্যা: মোহাম্মদ আব্দুল হাই 1919 সালে জন্মগ্রহণ করে এবং 1969 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার রচিত বিখ্যাত গ্রন্থ ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থটি 1964 সালে প্রকাশিত হয়। এই গ্রন্থটি একটি গবেষণাধর্মী গ্রন্থ। গ্রন্থটি 10টি অধ্যায়ে সাজানো। ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্বের মতো কঠিন বিষয়কে লেখক অত্যন্ত সহজ সরলভাবে উপস্থাপন করেছেন। তিনি আরও অনেক অন্যান্য গ্রন্থগুলো তিনি রচনা করেছেন, তার মধ্যে সৈয়দ আলী আহসানের সঙ্গে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত নামে একটা গ্রন্থ তিনি রচনা করেন, যেটি 1968 সালে প্রকাশিত হয়। সম্প্রদায়গত এই গ্রন্থের কী বৈশিষ্ট্য? এই গ্রন্থের মধ্যে আছে সম্প্রদায়গত দৃষ্টিভঙ্গির প্রয়োগ, অর্থাৎ সাম্প্রদায়িক যে একটা দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটা আছে এই গ্রন্থে, এবং অমুসলিম লেখকদের সম্পর্কে নির্লিপ্ততা আছে। অর্থাৎ 2টা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এই বাংলা সাহিত্যের ইতিবৃত্ত বইটিতে। বিলাতে 750 দিন, এটা একটা ভ্রমণ কাহিনী। লেখক যখন লন্ডনে ছিলেন তখন তিনি লন্ডনের অভিজ্ঞতাকে তিনি এই বিলাতে 750 দিন ভ্রমণ কাহিনীটি তিনি উল্লেখ করেন। গ্রন্থটি প্রকাশিত হয় 1958 সালে। লন্ডন বিশ্ববিদ্যালয়ে তিনি একটা গবেষণা করেন, সেই গবেষণা বইটার নাম হচ্ছে ধ্বনিবিজ্ঞান, যেটি প্রকাশিত হয় 1952 সালে। 4 নম্বর প্রশ্ন, বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? উত্তর: বাংলা বর্ণমালায় যৌগিক স্বর হচ্ছে 2টি। ব্যাখ্যা: বাংলা বর্ণমালায় দ্বিস্বর বা যৌগিক স্বরধ্বনি বা যৌগিক স্বর জ্ঞাপক সংখ্যা হচ্ছে, যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ বা সংখ্যা হচ্ছে 2টি, যথা ওই এবং ঔ। ওই গঠিত হয় অযুগ রস্বই মিলে, ঔ গঠিত হয় অযুগ রস্বউ মিলে। ঔ কোন ধরনের স্বরধ্বনি? এটা 37তম বিসিএসে এসেছিল। ঔ তাহলে কী ধরনের স্বরধ্বনি? দ্বিস্বর বা যৌগিক স্বরধ্বনি বা যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ। 5 নম্বর প্রশ্ন, যুগরুর শব্দ কোনটি? উত্তর: শাখা মৃগ। ব্যাখ্যা: শাখা মৃগ অর্থ হচ্ছে বানর। তাহলে শাখা মৃগ শব্দটির ব্যাসবাক্য করলে হয় শাখার মৃগ। এটি একটি বহুব্রীহি সমাস। আমরা জানি বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য একটি বিশিষ্ট কোনো অর্থ বোঝালে তাকে বহুব্রীহি সমাস বলা হয়। এখানে শাখা হচ্ছে গাছের ডাল, মৃগ হচ্ছে হরিণ। তাহলে শাখা এবং মৃগ কোনোটির অর্থই না বুঝিয়ে এখানে আরেকটি অর্থ বোঝাচ্ছে কি? বানর অর্থে এটি প্রকাশ পায়। এই জন্য এটি একটি বহুব্রীহি সমাস। যুগরুর শব্দ, অর্থাৎ এটি একটি যুগরুর শব্দ।
যখন যেটা বহুব্রীহি সমাস হবে সেটা কি যুগরূঢ় শব্দ হবে। যেমন পঙ্কজ একটি যুগরূঢ় শব্দ, এটা ব্যাস বাক্য করলে হয় কি পঙ্কে জন্মে যা। পঙ্কজ, পঙ্কজ হচ্ছে পদ্মফুল, পঙ্কে অনেক কিছু জন্মে, কিন্তু আমরা পদ্মফুল অর্থেই পঙ্কজ শব্দটিকে ব্যবহার করি। সরস একটা শব্দ, সরোবরে জন্মে যা। হ্যাঁ, সরোবরে অনেক কিছুই জন্মে, যেমন গাছপালা জন্মে, লতাপাতা জন্মে, শালুক জন্মে। আমরা সরোবর অর্থে জলাশয়, সরোবর অর্থ হচ্ছে জলাশয়, আর কি সরোবরে তাহলে কি জন্মে? পদ্মফুল জন্মে। তাহলে সরোবর শব্দটা আমরা পদ্মফুল অর্থেই ব্যবহার করি, এজন্য এগুলো যুগরূঢ় শব্দ। বাঁশি শব্দটি রূঢ় বা রুঢ়ি শব্দ, কারণ বাঁশি শব্দটি আমরা ব্যুৎপত্তিগত এবং ব্যবহারিক অর্থ দুইটা অর্থে ব্যবহার করি। বাঁশ আমরা ব্যুৎপত্তিগত অর্থে আমরা এটা কি ব্যবহার করি? এটা একটা যন্ত্র বা সহায়ক। হ্যাঁ, আর বাঁশি আমরা কি বাদ্যযন্ত্র হিসেবে এটা আমরা ব্যবহার করি, এটা ব্যবহারিক অর্থে, এজন্য এটা রূঢ় বা রুঢ়ি শব্দ। কলম এবং মলম হচ্ছে মৌলিক শব্দ, এসব শব্দকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না। যেসব শব্দকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলা হয়। যেমন কান, গোলাপ, নাক, এগুলো হচ্ছে মৌলিক শব্দ। তিন একটা শব্দ, হ্যাঁ, এগুলো মৌলিক শব্দ, এগুলোকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না। সাধিত শব্দকে ভাঙা যায়, বিশ্লেষণ করা যায়। এই যে রুঢ়ি শব্দ, যুগরূঢ় শব্দ, তারপরে যে এখানে এই সমাস সাধিত শব্দ, এগুলো সব হচ্ছে সাধিত শব্দ, কারণ এগুলোকে বিশ্লেষণ করা যায়, ভাঙা যায়। 6 নম্বর প্রশ্ন, উপসর্গযুক্ত শব্দ কোনটি? উত্তর, বিদ্রোহী একটি উপসর্গযুক্ত শব্দ। শব্দটিকে বাংলা হয় বিযুগদ্রোহী। বি হচ্ছে একটি উপসর্গ যেটি সংস্কৃত উপসর্গের মধ্যেও আছে, বাংলা উপসর্গের মধ্যেও আছে। সংস্কৃত এবং বাংলা উভয় উপসর্গের মধ্যে 4টা উপসর্গ কমন। সে 4টা উপসর্গ হচ্ছে আ, সু, বিনি। আ, সু, বিনি উপসর্গ বাংলা ও তৎসম উভয় ক্ষেত্রেই দেখা যায়। তাহলে বাংলা উপসর্গ মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে 21টা উপসর্গ বাংলা। এইভাবে ছন্দ আকারে যদি আপনারা মনে রাখতে পারেন, তাহলে পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসলে আপনারা সহজে উত্তর করতে পারবেন। অ, অঘা, অজ, অনা, আর, আ, আর, আন, আপ, ইত, উন, কত, কু, নি, পাতি, বি, বর, রাম, স, সা, সুহা। এভাবে আপনারা ছন্দ আকারে মনে রাখবেন 21টা বাংলা উপসর্গ, এবং 20টি সংস্কৃত উপসর্গ এভাবে মনে রাখবেন। পরা, অপসমনী, অনু, অবনি, দুর্বি, অদি, অতিশু, উৎপরি, প্রতি, অবি, অপি, উপ, আ। এভাবে আপনারা মুখস্থ করে ফেলবেন। তাহলে এই উপসর্গ দিয়ে যে কোনো শব্দ যদি বলা হয়, যে একটা শব্দ দিয়ে বললো যে এই শব্দটা কি উপসর্গ দ্বারা গঠিত, যেমন বিদ্রোহী, এই বিদ্রোহী শব্দটা কোন উপসর্গ দ্বারা গঠিত? এটা সংস্কৃত উপসর্গ দ্বারা গঠিত এবং বাংলা উপসর্গ দ্বারাও গঠিত। 7 নম্বর প্রশ্ন, বিভক্তিযুক্ত শব্দ কোনটি? সরস শব্দে কোনো বিভক্তি নেই, চশমা শব্দে, চম্পক শব্দে কোনো বিভক্তি নেই, সরোবর যুগ এ বিভক্তি আছে। হ্যাঁ, সরোবর যুগ এ, সরোবরের সপ্তমী বিভক্তি যুক্ত একটি শব্দ। বিভক্তি 7 প্রকার। প্রথমা বা শূন্য বিভক্তি, দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে, তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দেয়া কর্তৃক, চতুর্থী বিভক্তি হচ্ছে কে রে জন্ম নিমিত্ত, পঞ্চমী বিভক্তি হচ্ছে হইতে থেকে চে, ষষ্ঠী বিভক্তি র এর, সপ্তমী বিভক্তি এ ও তে। আপনারা এগুলা সবাই মুখস্থ করে নেবেন। কারক এবং সন্ধির ক্ষেত্রে, কারক এবং সমাসের ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ তৎপুরুষ সমাসে হচ্ছে কি, তৎপুরুষ সমাস হচ্ছে কি পূর্বপদ বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলে। অবশ্যই এই তৎপুরুষ সমাস পড়ার জন্য এই বিভক্তিগুলো অবশ্যই মুখস্থ থাকতে হবে আপনাদের। কোনটি প্রত্যয় সাধিত শব্দ? 8 নম্বর প্রশ্ন, ঐকিক একটি প্রত্যয় সাধিত শব্দ। বাকিগুলা কি? ভাই বোন, এটা সমাস সাধিত শব্দ। ভাই ও বোন, ভাই বোন, দ্বন্দ্ব সমাস। রাজপথ, পথের রাজা। হ্যাঁ, পথের রাজা। তাহলে এই যে পূর্বপদ কি আছে, আমি বলছিলাম যে পূর্বপদে কি যে বিভক্তি আছে, র বিভক্তি। হ্যাঁ, এই র বিভক্তি লোপ পাচ্ছে কোথায়? এই যে রাজপথ, পথ, এই যে পথে এখানে এসে বেশবাক্য, সমস্ত পদে এসে বেশবাক্যের মধ্যে যে বিভক্তি আছে র বিভক্তি, ষষ্ঠী বিভক্তি, কিন্তু এই যে সমস্ত পদে এসে এখানে বিভক্তি লোপ পাইছে। তাহলে পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে কি সমাস বলা হয়? তৎপুরুষ সমাস বলা হয়। র যেহেতু ষষ্ঠী বিভক্তি, তাহলে এটা কি ষষ্ঠী তৎপুরুষ সমাস সাধিত শব্দ।
বকলম শব্দটি কিভাবে গঠিত? এখানে বকলম শব্দটিতে কলম একটা মৌলিক শব্দ, হ্যাঁ, তার আগে হতেছে ব। কলম কিন্তু একটা আরবি শব্দ, হ্যাঁ, এটা আপনারা জানবেন, কলম একটা মৌলিক শব্দ। তাহলে ব কলম, ব একটা উপসর্গ, ব হচ্ছে একটা ফার্সি উপসর্গ। এই ফার্সি উপসর্গ মনে রাখার একটা সুন্দর একটা টেকনিক হচ্ছে এটা, আপনি এরা যদি মনে রাখতে পারেন তাহলে এখান থেকে আনসার করতে পারবেন। যেমন বদবর দরকার নিমফি কম না ববে, বদবর দরকার নিমফি কম না ভবে। তাহলে ফার্সি উপসর্গ, এই 10টা উপসর্গ আপনারা এই টেকনিকে মনে রাখলে আর কখনোই আপনাদের ফার্সি উপসর্গ থেকে কোনো প্রশ্ন আসলে সেটা উত্তর দিতে আপনাদের সমস্যা হবে না, আপনারা ভুল করবেন না। শিরোচ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? শিরোচ্ছেদ, এই যে এখানে আপনারা মনে রাখবেন সবসময় যে তালিবাস্য মূর্ধন্য ষ, 3টা স, তালিবাস্য মূর্ধন্য ষ দন্তাস্য এবং অন্তস্থ র মানে বয়শূন্য র, অন্তস্থ রে, হ্যাঁ, রেপ, রেপ মানে কি অন্তস্থ র, তারপরে র ফালা, হ্যাঁ, তারপরে ও ওকার, এগুলো যদি থাকে তাহলে এগুলোর পরিবর্তে কী বসবেন? বিসর্গ বসাবেন, হ্যাঁ। আর বিসর্গ বসে কি সন্ধি করতে হয়? বিসর্গ সন্ধি করতে হয়। যেমন এখানে শিরোচ্ছেদ একটা শব্দ, হ্যাঁ, এখানে দিছে, এই যে এখানে তালিবাস্য আছে, তালিবাস্যর পরিবর্তে আমরা কি বসাবো? তালিবাস্যর পরিবর্তে বিসর্গ বসাবো, এই যে বিসর্গ বসানো হয়েছে, হ্যাঁ, তালিবাস্যর পরিবর্তে শিরর যুগ, তারপরে বাকিটুকু কি রয়েছে? ছয়াকার সে দো সেত, বাকিটুকু সেত রয়েছে, আলাদা করলাম। তাহলে শিরর যুগ সেত, শিরোচ্ছেদ। তাহলে আরও দুইটা এখানে উদাহরণ আমি দিয়েছি, এখানে দেখেন যে দন্তাস্য আছে, দন্তাস্যর পরিবর্তে আমি কি বসাবো? বিসর্গ বসাবো। তাহলে পুরোর যুগ, বাকিটুকু আছে কার, কার বসাইলাম, হ্যাঁ। তারপরে এই যে তপবন একটা শব্দ কি আছে? ঔকার আছে, এই যে ও বা ঔকার থাকলে কি বসাবো? বিসর্গ বসাবো। তাহলে ত এ পয়ের পরে আছে, হ্যাঁ, তাহলে তপর বিসর্গ যুগ বন, বন আলাদা হয়ে যাবে, হ্যাঁ, তপবন। নীলকর কোন ধরনের সমাসের দৃষ্টান্ত? উত্তর, নীলকর উপপদ তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত। ব্যাখ্যা, নীলকরে যে নীলকর, উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস কিভাবে গঠিত হয়? প্রথমে উপপদ থাকবে, তারপরে কৃত প্রকৃতি থাকবে প্লাস কৃত প্রত্যয় থাকবে, তাহলেই সমান সমান উপপদ তৎপুরুষ সমাস হয়। তাহলে উপপদ তৎপুরুষ সমাস হয়, তাহলে প্রথমে কি থাকবে? উপপদ থাকবে এখানে। তাহলে নীল হচ্ছে উপপদ, তার এটুকু লিখলাম। তারপরে কি কর, কর একটা হচ্ছে কি ক্রিয়ামূল, হ্যাঁ, এটা হচ্ছে ক্রিয়ামূল। তাহলে ক্রিয়ামূলের সাথে এখানে একটা অ কিন্তু আছে, হ্যাঁ, এখানে অ আছে, এখানে করযুগ অ, হ্যাঁ, করযুগ অ, এখানে হসন্ত দিতে ভুলে গেছে, এখানে একটা হসন্ত হবে, হ্যাঁ, করযুগ অ, কর, হ্যাঁ, এটা হচ্ছে কি কর, করার একটা ক্রিয়া, এর ক্রিয়ামূল হচ্ছে কি কর, ধাতু, অর্থাৎ ক্রিয়ার মূল বা ধাতু হচ্ছে কর। এই করের সাথে কিন্তু একটা কি আছে? প্রত্যয় আছে, একে বলা হয় কৃত প্রত্যয়। তাহলে এখানে 3টা বিষয় আছে, নীল হচ্ছে উপপদ, তারপরে কি বসাইতে হবে? ক্রিয়ার মূল অংশ বসাইতে হবে, তারপরে ক্রিয়ার প্রকৃতি বসাতে হবে। তাহলে এই 3টা মিলেই কি হবে? উপপদ তৎপুরুষ সমাস হয়। তাহলে নীলকর, হ্যাঁ, নীলযুগ করযুগ অ, নীলকর। প্যাডাগজি শব্দের পরিভাষা কি? উত্তর, প্যাডাগজি শব্দের পরিভাষা হচ্ছে শিক্ষাতত্ত্ব। বঙ্কিম এর বিপরীত শব্দ কোনটি? উত্তর, বঙ্কিম এর বিপরীত শব্দ হচ্ছে ঋজু। ব্যাখ্যা, বঙ্কিম এর সমার্থক শব্দ আঁকা বাঁকা কুটিল। বঙ্কিম মানে বাঁকা, হ্যাঁ, এর সমার্থক শব্দ আঁকা বাঁকা বা কুটিলই হবে। এর বিপরীত শব্দ হচ্ছে ঋজু মানে কি সোজা, হ্যাঁ, ঋজু সহজ সরল সোজা। অকপট মানে কি একেবারে স্পষ্টভাষী সহজ সরল সোজা। বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? উত্তর, 1992 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান রীতি এবং জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত বানান রীতির সাহায্য নিয়ে 1992 সালে বাংলা একাডেমি বাংলা নতুন একটি বানান রীতি প্রণয়ন করেন। কোন বানানটি শুদ্ধ? এখানে মূলো, মূলা, ধুলি, ধুলো। মূলো হচ্ছে চলিত রূপ, মূলা হচ্ছে সাধুরূপ, অর্থাৎ দুটোটাই শুদ্ধ। ধুলি, ধুলি বানান আমরা জানি দুর্গুকার দেওয়া হয়, তাহলে দয় দুর্গুকার দু লরিষ্কার লি, ধুলি হবে। আর ধুলো, ধুলো শব্দটা রসুকার দিয়ে হবে, ধুলো, এটা চলিত রূপ, আর সাধুরূপ হবে ধুলা, দয় রসুকার দু লয়কাল্লা, ধুলা। তাহলে
উপরের ক এবং খ দুটাই সঠিক, ঘ এবং ঘ দুটাই ভুল। তাহলে সঠিক হবে কি ঘয়ে দয় দুর্গুকার দু লয় ঋষিকার লি ধুলি, আর ঘয়েতে দয় ঋষিকার দু লয়কার লো ধুলো। তাহলে কি চারোটাই সঠিক হতো। নদী এর সমার্থক শব্দ কোনটি? নদী এর সমার্থক শব্দ হচ্ছে তটিনী। নদীর অন্যান্য সমার্থক শব্দের মধ্যে আছে তটিনী, স্রোতস্বিনী, নির্ঝরিণী। নির্ঝর শব্দের অর্থ হচ্ছে কি ঝর্ণা। সিন্ধু শব্দের সমার্থক শব্দ হচ্ছে কি সমুদ্র। ঢেউয়ের সমার্থক শব্দ হচ্ছে কল্লোল, হিল্লোল। 16 নম্বর প্রশ্ন, চর্যাপদের কবিরা ছিলেন সহজজানী বৌদ্ধ। ব্যাখ্যা, গৌতম বুদ্ধের মৃত্যুর পর বৌদ্ধ ধর্ম হীনযান ও মহাযান নামে দুই দলে বিভক্ত হয়ে যায়। মহাযান সম্প্রদায় দুই ভাগে বিভক্ত হয়ে বজ্রযান ও সহযান এই দুই দলে ভাগ হয়ে যায়। সহযান বৌদ্ধ সম্প্রদায়ের সাধনার সঙ্গীত হল চর্যাপদ। চর্যাপদের সহজিয়াদের সাধন তত্ত্ব বিবৃত হয়েছে। শূন্য পুরাণের রচয়িতাকে? উত্তর, রামায় পণ্ডিত শূন্য পুরাণের রচয়িতা। ব্যাখ্যা, রামায় পণ্ডিত রচিত ধর্মপূজার শাস্ত্রগ্রন্থ হচ্ছে শূন্য পুরাণ। এটি ত্রয়োদশ শতাব্দীতে রচিত বলে অনুমান করা হয়। গ্রন্থটি মোট 51টি অধ্যায়ে বিভক্ত। এর প্রথম 5টি অধ্যায় সৃষ্টিতত্ত্ব সম্বন্ধে বর্ণনা আছে। পরের 46টি অধ্যায়ে ধর্মপূজার রীতি পদ্ধতি বর্ণিত হয়েছে। বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্যা গ্রাম কেন উল্লেখযোগ্য? উত্তর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থানের জন্য। ব্যাখ্যা, 1909 সালে বাংলা 1316 বঙ্গাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শ্রী বসন্ত রঞ্জন রায়, উপাধি হচ্ছে বিদ্যুৎ বল্লভ, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাকিল্যা গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়াল ঘরের টিনের চালার নিচ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য উদ্ধার করেন। 19 নম্বর প্রশ্ন, যে সবে বঙ্গের জন্মি হিংসে বঙ্গবাণী, সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি। কবিতাংশটি কোন কাব্যের অন্তর্ভুক্ত? উত্তর, নূরনামা। মধ্যযুগের কবি আব্দুল হাকিম, তিনি ছিলেন সপ্তদশ শতকের কবি। তিনি নূরনামা কাব্যের রচনা করেন। এই কাব্যের অন্যতম কবিতা হচ্ছে বঙ্গবাণী। বঙ্গবাণী কবিতার একটি বিখ্যাত লাইন হচ্ছে, যে সবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। আলাউল কোন শতাব্দীর কবি? উত্তর, সপ্তদশ শতাব্দীর কবি আলাউল। মধ্যযুগের আলাউল সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি। 1660 সালে আনুমানিক তিনি জন্মগ্রহণ করেন এবং 1680 সালে তিনি মারা যান। তার 60টি গ্রন্থের উল্লেখ পাওয়া যায়। তার মধ্যে অন্যতম একটি গ্রন্থ হচ্ছে পদ্মাবতী। কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছেন? উত্তর, বাউল গানকে ভূষিত করেছেন। ইউনেস্কো 2005 সালে বাংলাদেশের ঐতিহ্যবাহী বাউল গানকে হেরিটেজ অফ হিউম্যানিটি বা মানবতার দ্বারক হিসেবে স্বীকৃতি দেয়। চণ্ডীচরণ মুন্সী কে? উত্তর, ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত হচ্ছেন চণ্ডীচরণ মুন্সী। ব্যাখ্যা, চণ্ডীচরণ মুন্সী ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের পণ্ডিত ছিলেন। তিনি 1805 সালে কাদির বঙ্গ রচিত ফার্সি গ্রন্থ তুহনামার বাংলা অনুবাদ করেন তুতা ইতিহাস নামে, যা বাংলা গদ্য সাহিত্যের উল্লেখযোগ্য আদি নিদর্শন। রত্নপরীক্ষা গ্রন্থের রচয়িতাকে? উত্তর, রত্নপরীক্ষা গ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিতর্কমূলক গ্রন্থ রত্নপরীক্ষা 1886 সালে প্রকাশিত হয়। গ্রন্থটি তিনি কস্যচিৎ উপযুক্ত বাইপ সহচরস্য ছদ্মনামে লিখেছেন। এতে তিনি বিধবা বিবাহের বিপক্ষে সংস্কৃত কলেজের 3 জন অধ্যাপক ভুবনমোহন বিদ্যারত্ন, প্রশান্তচন্দ্র ন্যায়রত্ন
মধুসূদন স্মৃতিরত্নের যুক্তি খণ্ডন করেন। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি? উত্তর, স্বর্ণকুমারী দেবীর পিতার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। স্বর্ণকুমারী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন। বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক ছিলেন স্বর্ণকুমারী দেবী। তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন। স্বর্ণকুমারী দেবীর একটা বিখ্যাত কবিতা আমরা সবসময় জানি, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, ঘরে তুলো মহাদেশ সাগরে অতল। এই কবিতাটির রচয়িতা হচ্ছেন স্বর্ণকুমারী দেবী। বিশ্বদেব খোসনবিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র? উত্তর, কমলাকান্ত চরিত্র। ব্যাখ্যা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত গ্রন্থের চরিত্র শ্রী বিশ্বদেব খোসনবিশ। যুগলাঙ্গরীয় উপন্যাসের প্রধান চরিত্র ধনদাস ও হিরণময়ী। বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ গ্রন্থ লোকরহস্য মুচিরাম গুড়ের জীবনচরিত। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেন? উত্তর, মাইকেল মধুসূদন দত্ত করেন। নীলদর্পণ নাটকটি মাইকেল মধুসূদন দত্ত এ নেটিভ ছদ্মনামে নীলদর্পণ অর ইন দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর শিরোনামে অনুবাদ করেন। এ অনুবাদ প্রকাশিত হলে বাঙালি মহলে যতটা প্রশংসিত হয়েছিল, শ্বেতাঙ্গ মহলে ঠিক ততটাই ঘৃণিত হয়। এ অনুবাদ প্রকাশ করার জন্য পাদ্রী বেভারেন্ড জেমস লংকে 1000 টাকা জরিমানা করা হয়। রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের অন্তর্ভুক্ত? উত্তর, রক্তকরবী। রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের চরিত্র রঞ্জন নন্দিনী। বিসর্জন নাটকের প্রধান চরিত্র অর্পণা। মুক্তধারা নাটকের নায়ক তথা কেন্দ্রীয় চরিত্র অভিজিৎ। ডাকঘর নাটকের নায়ক অমল। তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রীর প্রবন্ধ তৈল, এটি প্রথমে বঙ্গদর্শন চৈত্র 1285 বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। প্রাবন্ধিক তৈলের যে শক্তি তা তিনি বিভিন্নভাবে পর্যবেক্ষণ করেছেন এবং সেই পর্যবেক্ষণজাত অভিজ্ঞতাকে এখানে তুলে এনেছেন। হরপ্রসাদ শাস্ত্রীর প্রকৃত নাম হচ্ছে শরৎনাথ ভট্টাচার্য। তার দুটি উপন্যাসের মধ্যে একটি হচ্ছে কাঞ্চনমালা, যেটি প্রকাশিত হয় 1916 সালে, বেনের মেয়ে 1920 সালে প্রকাশিত হয়। হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদের আদি গ্রন্থ উদ্ধার করেন 1960 সালে। তিনি আবিষ্কার করেন চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যাপদ। নাম রেখেছি কোমলগান্ধা কাব্যের রচয়িতাকে? উত্তর, বিষ্ণুদে। ব্যাখ্যা, বিষ্ণুদের কাব্য নাম রেখেছি কোমলগান্ধা, এটি প্রকাশিত হয় 1950 সালে। উর্বশী ও আর্টেমিস, 7 বাই চম্পা, চোরাবালি, রুচি ও প্রগতি, সাহিত্যের ভবিষ্যৎ, তুমি শুধু 25শে বৈশাখ, স্মৃতিসত্তা ভবিষ্যৎ, এই গ্রন্থগুলো তিনি রচনা করেন। অর্থাৎ বিষ্ণুদের এগুলো বিখ্যাত গ্রন্থ। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত গ্রন্থ হচ্ছে চোরাবালি এবং উর্বশী ও আর্টেমিস। ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতাকে? উত্তর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ব্যাখ্যা, কাজী নজরুল ইসলাম রচিত কালজয়ী গান ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ কবির শীর্ষ শিল্পী আব্বাস উদ্দিন আহমেদের অনুরোধে 1931 সালে কবি নজরুল এই গান রচনা ও সুরারোপ করেন। গানটির প্রথমে গেয়েছিলেন আব্বাস উদ্দিন আহমদ। 1932 সালে ফেব্রুয়ারি মাসে গানটি প্রকাশ করা হয়। শামসুর রাহমানের রচিত উপন্যাস কোনটি? উত্তর, অদ্ভুত আদার এক। এটি শামসুর রহমানের রচিত উপন্যাস। ব্যাখ্যা, শামসুর রহমানের আত্মজৈবনিক উপন্যাস হচ্ছে অদ্ভুত আদার এক, যেটি প্রকাশিত হয় 1985 সালে। মুক্তিযুদ্ধের সময়কে উপজীব্য করে উপন্যাসটি রচিত হলেও একে পরিপূর্ণ মুক্তিযুদ্ধের উপন্যাস বলা যায় না, কারণ এতে যুদ্ধের চেয়ে ব্যক্তিগত জীবন বেশি আলোচিত হয়েছে। শওকত উসমানের উপন্যাস পতঙ্গ পিঞ্জর, যেটি প্রকাশিত হয় 1983 সালে।
রশিদ করিমের উপন্যাস প্রেম একটি লাল গোলাপ, যেটি প্রকাশিত হয় 1978 সালে। শামসুর রহমানের কাব্য রৌদ্র করুটিতে, যেটি প্রকাশিত হয় 1963 সালে। সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব কি? উত্তর দ্বৈতাদ্বৈতবাদ। সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব দ্বৈতাদ্বৈতবাদ। দ্বৈতাদ্বৈতবাদ মূলত শিল্পের এমন এক দর্শন যা শিল্পের বিভিন্ন রূপ বা আঙ্গিককে একত্র করে একক ও অদ্বৈত অবস্থা গড়ে তোলে। এই রীতিতে লেখা তার নাটকগুলো নিচুতলার মানুষ সামাজিক নৃতাত্ত্বিক পটে তাদের বহু স্তরিত বাস্তবতা উঠে এসেছে। পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবিকে? উত্তর পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি হচ্ছে আবুল হাসান। বাংলাদেশের একজন আধুনিক কবি ও সাংবাদিক আবুল হাসান, তিনি 60-এর দশকের কবি। 1970 সালে এশীয় কবিতা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। তার রচিত কাব্য রাজা যায় রাজা আসে 1972 সালে রচিত হয়। যে তুমি হরণ করো 1974 সালে রচিত হয়। কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে? উত্তর শহীদুল জহিরের। ব্যাখ্যা: শহীদুল জহিরের গল্পে ম্যাজিক রিয়েলিজম বা জাদু বাস্তবতাবাদের প্রতিফলন ঘটেছে। জাদু বাস্তবতাবাদ এমন এক ধরনের সাহিত্য রীতি যাতে জাদুর উপকরণ বাস্তব জগতের অপরিহার্য অংশ। জাদু বাস্তবতাবাদের শুরুটা চিত্রকলা দিয়ে হলেও এখন সাহিত্যের অংশ। কথা সাহিত্যিক প্রকৃত নাম? শহীদুল জহিরের একজন ছিলেন কথা সাহিত্যিক, তার প্রকৃত নাম ছিল মোহাম্মদ শহীদুল হক। তার বিখ্যাত উপন্যাস হচ্ছে জীবন ও রাজনৈতিক বাস্তবতা। এই উপন্যাসটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক ভিন্ন মাত্রার উপন্যাসের এটি স্বাক্ষর রেখেছে। গল্প, তার বিখ্যাত গল্পগুলোর মধ্যে হচ্ছে পারাপার, ডুমুর খেকো মানুষ ও অন্যান্য গল্প, ডলু নদীর হাওয়া ও অন্যান্য গল্প। 21 মানে না মাথা নত না করা, এই অমর পংক্তির রচয়িতাকে? উত্তর আবুল ফজল। ব্যাখ্যা: 1952 সালে রাষ্ট্রভাষা আন্দোলনের চট্টগ্রামের বুদ্ধির মুক্তির আন্দোলনের পথিকৃৎ আবুল ফজলের ভূমিকা ছিল অগ্রগণ্য। ভাষা আন্দোলন নিয়ে তার বিখ্যাত উক্তি 21 মানে না মাথা নত না করা। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে আছে চৌচির, যেটি 1934 সালে প্রকাশিত হয়। প্রদীপ ও পতঙ্গ, এটা একটা উপন্যাস। রাঙা প্রবাদ, এটা 3টা তার উপন্যাস। দিনলিপি রেখাচিত্র, যেটি প্রকাশিত হয় 1966 সালে। প্রবন্ধ, বিচিত্র কথা, সাহিত্য সংস্কৃতির সাধনা, সাহিত্য সংস্কৃতির জীবন, খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। আপনারা একটু ধৈর্য সহকারে যদি ভিডিওটি দেখেন এবং বিষয়গুলো যদি আত্মস্থ করার চেষ্টা করেন, তাহলে ভবিষ্যতে আপনারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় উপকৃত হবেন।